এই মুহূর্তে বাংলাদেশের প্রিমিয়ার পেস বোলারের নাম বললে সবার আগে আসবে তাসকিন আহমেদের নাম। রেড কিংবা হোয়াইট বল যে কোনো সংস্করণে তাসকিনই পেস ইউনিটের নেতা। দলের একমাত্র এ প্লাস ক্যাটাগরির বোলারের দিকে সবার আশাটাও বেশি। আসন্ন এশিয়া কাপে আলাদা কিছু করবেন সেই প্রত্যাশাও রয়েছে। তবে তিনি কি পারবেন এলিট শ্রেণীর মানটা ধরে রাখতে, নাকি মোস্তাফিজের সাথে রেসে পিছিয়ে পড়বেন? প্রশ্নটা এই কারণেই করা যে টি-20তে তাসকিন ফিজি বাংলাদেশের সামনের সারির বোলার। তাই আসন্ন এশিয়া কাপে তাদের প্রতি দর্শকদের প্রত্যাশার পারদ কতটুকু উঁচুতে ওঠা উচিত তার একটা দিক নির্দেশনা দেয়া যাক। সেই সঙ্গে কাটার মাস্টার আর স্পিড স্টারের পারফরমেন্সের গ্রাফটা কেমন সেদিকেও নজর দেয়া যাক। 2024 সাল থেকে 25-এর এই সময় পর্যন্ত মুস্তাফিজ ম্যাচ খেলেছেন 23টি, উইকেট নিয়েছেন 34টি। ফিজের উইকেট সংখ্যা দেখে মনে হতে পারে এটাই বুঝি আইডিয়াল উইকেট নাম্বারস, কিন্তু তাসকিনের উইকেট আর ম্যাচ খেলার ব্যবধান দেখে ফিজের জন্য কিছুটা হলেও মন খারাপ হতে পারে এই ভেবে যে বাইবন ট্যালেন্ট নিয়ে এসেও কেন পিছিয়ে পড়লেন দ্য ফিজ। কারণ তাসকিন আহমেদ মুস্তাফিজের থেকে এক ম্যাচ কম খেলে 2 উইকেট বেশি নিয়েছেন। 2024 সাল থেকে 25-এর এই সময় পর্যন্ত তাসকিনের উইকেট সংগ্রহ 36টি। ম্যাচ কম খেলে উইকেট বেশি নিয়ে এ প্লাস ক্যাটাগরির মানটা ধরে রেখেছেন তাসকিন। অবশ্য এখান থেকে একটা প্রশ্ন দাঁড় করানো যায়, তাসকিন আহমেদের পারফরমেন্সের উন্নতি হয়েছে নাকি মুস্তাফিজুর রহমান তার ঝলমলের সময়টা হারিয়েছেন? উত্তরটা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, তবে এটা মানতেই হবে মুস্তাফিজ তার প্রাইম টাইম পেছনে ফেলে এসেছেন। তার প্রতি যে এক্সপেকটেশন তা তিনি পূরণ করতে পারছেন না কিছু ক্ষেত্রে। তবে খেলা যেহেতু টি-20 ফরম্যাটে, সেহেতু কাটার মাস্টারের প্রতি আস্থা রাখা যায় তাসকিনের থেকেও বেশি। কিন্তু গোল বলের খেলায় তাসকিনেরও সুযোগ আছে হিরো হয়ে যাওয়ার। বাংলাদেশ ক্রিকেটে একসময় পেস বোলার মানেই ছিল আক্ষেপের নাম। গতির ঝড় তুলতেন অন্য দেশের তারকারা, আর স্পিন নির্ভর আক্রমণেই দিন কাটত টাইগারদের। কিন্তু সেই গল্প বদলে গেল 3 নায়কের হাতে, মাশরাফি বিন মুর্তুজা, মুস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদ। একজন গতির ঝড় তুললেন, আরেকজন কাটারের জাদুতে বিশ্বমঞ্চে আলো ছড়াচ্ছেন, তৃতীয় জন কঠোর পরিশ্রমে পেস বিপ্লবের নতুন দরজা খুললেন। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের পেস বিপ্লবের আসল নায়ককে? একসময় বিশ্ব ক্রিকেট মানেই ছিল পেসারদের আধিপত্য। ব্রেট লি, মিচেল জনসন কিংবা ওয়াসিম আকরমের মতো কিংবদন্তিরা গতির ঝড়ে ভয় ধরিয়ে দিতেন ব্যাটারদের মনে। সেই সময় এক বিদেশি কোচ মন্তব্য করেছিলেন, বাংলাদেশ থেকে কখনো 140 কিলোমিটার গতির বোলার আসবে না, কারণ টাইগার আক্রমণ তখন স্পিন নির্ভর। যারা পেস বোলিং করতেন তাদের বলের গতি থাকত 120 থেকে 130 কিলোমিটারের মধ্যে। কিন্তু সেই ধারণা ভেঙে বাংলাদেশের ক্রিকেট আঙিনায় আবির্ভাব হলো এক ধ্রুব তারকার, মাশরাফি বিন মুর্তজা। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবার বল হাতে ঘন্টায় 140 কিলোমিটারের বেশি গতিতে বোলিং করে বিশ্বমানের ব্যাটারদের বিভ্রান্ত করেছিলেন তিনি। কেবল তাই নয়, তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট পেল আত্মবিশ্বাসের নতুন আলো। সেই মাশরাফি খেলেছিলেন এশিয়া একাদশে, আইসিসি র্যাঙ্কিংয়ে ছিলেন বিশ্বের সেরা 10-এ। এমনকি আইপিএল এর নিলামে বাংলাদেশি পেসারকে কোটি টাকায় কেনা সম্ভব তা প্রথম দেখিয়েছিলেন তিনি। তাই পেস বিপ্লবের সূচনাকারী বলা যায় মাশরাফিকে। কিন্তু মাশরাফি যা করতে পারেননি সেটাই করেছেন মুস্তাফিজুর রহমান। 2015 সালে অভিষেকের পর থেকেই বিশ্ব ক্রিকেটে ঝড় তোলেন তিনি। কাটারের জাদুতে একের পর এক ব্যাটারকে বোকা বানিয়ে প্রমাণ করে দেন যে বাংলাদেশের পেসারও হতে পারে বিশ্বসেরা। মাত্র কয়েক মাসেই তিনি আইপিএল মাটিয়েছেন, বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত মুখ হয়েছেন। আধুনিক ক্রিকেটে বাংলাদেশের পেস আক্রমণকে নতুনভাবে চিনিয়েছেন মুস্তাফিজ, তাই তাকে পেস বিপ্লবের রোল মডেল বলাই যায়। এবার আসি তাসকিন আহমেদের কথায়। কেরিয়ারের শুরুতে তার প্রতিভা ছিল স্পষ্ট, কিন্তু ইনজুরি আর অফ ফর্ম তাকে পিছিয়ে দিয়েছিল। তবে হাল ছাড়েননি, কঠোর পরিশ্রমে ফিরেছেন আরও শক্তিশালী হয়ে। শুধু গতির ওপর নির্ভর করেননি, কাজ করেছেন সুইং ও বৈচিত্র্য আনার দিকে। আজ তিনি 3 ফরম্যাটেই ভরসার নাম, নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের নতুন প্রজন্মের পেসারদের। শরীফুল, এবাদত, হাসান মাহমুদ সবাই তাসকিনকে সামনে রেখেই এগোচ্ছে। তাই পেস বিপ্লবকে টিকিয়ে রাখার বড় কৃতিত্ব তার। এখন প্রশ্ন হলো, এই 3 জনের মধ্যে কে আসল নায়ক? মাশরাফি সূচনা করেছেন, মুস্তাফিজ বিশ্বমঞ্চে চমকে দিয়েছেন, আর তাসকিন কঠোর পরিশ্রমে ধরে রেখেছেন ধারাবাহিকতা। তাই বলা যায়, বাংলাদেশের পেস বিপ্লব এককভাবে কারো নয়, বরং এই 3 নায়কের সম্মিলিত অবদানেই এসেছে। বাংলাদেশ ক্রিকেট আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছে তার পেছনে সমানভাবে ছাপ রয়েছে মাশরাফির গতির ঝড়, মুস্তাফিজের কাটারের জাদু আর তাসকিনের অদম্য পরিশ্রমের। সিলেটে 21 ক্রিকেটারের ক্যাম্প ছোট হতে যাচ্ছে। 23 তারিখ বিশ্রামের পরেই এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড প্রকাশ্যে আনবে টিম ম্যানেজমেন্ট। তার আগে শুক্রবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে নিজেদের প্রাথমিক দল জমা দিল টিম বাংলাদেশ।
ব্যাটিং অর্ডারটাই সম্ভবত সবচেয়ে সহজ ছিল নির্বাচকদের জন্য। শেষ 2 সিরিজে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন টপ 3-তে ব্যাট করা ব্যাটাররা। এশিয়া কাপেও পারফরমেন্সে ধারাবাহিকতা চাইবে টিম ম্যানেজমেন্ট। তানজিদ তামিম, পারভেজ ইমনের সাথে অধিনায়ক লিটন, তাওহিদ হৃদয় থাকছেন অবধারিতভাবেই। এছাড়া মিডল অর্ডারে রাখা হয়েছে জাকের আলী, শামীম পাটোয়ারিদের। নানান সমালোচনার পর সোহানকে সুযোগ দেওয়ার সম্ভাবনাও তীব্র। শেষ 2 সিরিজে সোহানকে না রাখায় সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার শিকার হয় টিম ম্যানেজমেন্ট। টপ এন্ডে প্রত্যাশা পূরণ করতে না পারলেও তাই এই উইকেট কিপার ব্যাটারকে এখন পরিকল্পনায় রাখা হচ্ছে। তাকে জায়গা করে দিতে বাদ পড়তে পারেন শান্ত। যদিও সাবেক নির্বাচকের মত, দল নির্বাচনে এড়িয়ে যেতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব। তো ঘুরে ফিরে কিন্তু এই নামগুলি কিন্তু চলে আসে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিন্তু এই দেশে এখন ওরকম তৈরি হয় না যে একজনকে হটিয়ে একজনকে দিয়ে দিবে। তো সেই জায়গায় কিন্তু মাথায় রেখে দলগুলি সাজাতে হয়। তো আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় কী লেখা হচ্ছে না লেখা হচ্ছে এগুলি চিন্তা ভাবনা করে যদি আমাদের আগাতে হয়, তাহলে তো আপনাদের ক্রিকেটটা কোথায় যাচ্ছে এটা আমাদের নিজেদেরও চিন্তা করা উচিত। স্পিনিং অলরাউন্ডার বিভাগে চমক থাকার সম্ভাবনা নেই। নেদারল্যান্ড সিরিজ না খেললেও মিরাজকে বিবেচনায় রাখছেন নির্বাচকরা। শেখ মেহেদী যোগ্যতার প্রমাণ দিয়েছেন শ্রীলঙ্কা সিরিজে, আর বাহাতি হিসেবে সুযোগ পেতে যাচ্ছেন নাসুম আহমেদ। পেস ইউনিটের মূল 2 তারকা ফিজ আর তাসকিন। তৃতীয় পেসার হিসেবে তানজিম সাকিব নাকি শরীফুল, এই নিয়ে প্রশ্ন থাকতেই পারে। ডাচদের বিপক্ষে এই স্লটেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। প্রাথমিকভাবে এসিসিকে দেয়া স্কোয়াডে তাই স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন একাধিক ক্রিকেটার। অভিজ্ঞতা বিবেচনায় আরও একটা সুযোগ পাবেন নাঈম শেখ। শেষ 2 সিরিজে না থাকলেও আছেন সৌম্য সরকার। শনিবার এই প্রাথমিক স্কোয়াড নিয়ে আরেক দফায় ক্রিকেট অপারেশনস বিভাগের সঙ্গে বসবেন প্রধান নির্বাচক। তবে আনুষ্ঠানিক দল ঘোষণায় হতে পারে আরো দেরি। শনিবার ঘোষণা না আসলে অপেক্ষা করাবে রোববারে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপ 2025-এ বাংলাদেশ দল যদি একজন পেস বোলিং অলরাউন্ডার নিয়ে যেতে চায়, তাহলে মোহাম্মদ সাইফুদ্দিনের জন্য স্কোয়াডের জায়গাটা প্রায় নিশ্চিত হয়ে গেছে বললে ভুল হবে না। দলে নেই সাইফের আর কোনো প্রতিদ্বন্দ্বী, এই ক্যাটাগরির পাইপলাইনটাও খালি পড়ে আছে। তাই এক প্রকার বাধ্য হয়েই এই অলরাউন্ডারকে নিতে হবে নির্বাচকদের। বাংলাদেশ টিমে স্পিনিং অলরাউন্ডারদের ছোটখাটো একটা রেস চলে। উইকেট বিবেচনায় কে খেলবেন তা নিয়েও থাকে আলোচনা। কিন্তু সাইফ একমাত্র অলরাউন্ডার যার কোনো বিকল্প নির্বাচকদের হাতে এখন পর্যন্ত নেই। বিষয়টা এমন, যদি সাইফুদ্দিন খারাপ খেলেন তাহলে হয় একাদশ থেকে তাকে বাদ দিতে হবে, নয়তো ক্যারি করতে হবে। কিন্তু তার রিপ্লেস হিসেবে অন্য কোনো অলরাউন্ডারকে ভাবার সুযোগ নেই কোচ এবং ক্যাপ্টেনের হাতে। একজন পেস বোলিং অলরাউন্ডারের হাহাকার কতটা, তার ছোট্ট একটা নজিরও বলতে পারেন এই ঘটনা। তবে বিসিবি যে চেষ্টা করেনি এমনটাও বলা যায় না। তানজিম হাসান সাকিবকে টেলেন্ডে ব্যাট করার যথেষ্ট সুযোগ করে দিয়েছিল। সাকিব নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে কিছু ক্ষেত্রে সফল হয়েছেন, কিন্তু পারফেক্ট একজন অলরাউন্ডারের চাহিদা মেটাতে পারেননি এই পেসার। টপ এন্ড টি-20 খেলা মুশফিক হাসান, রুয়েল মিয়াদের দিকেও নজর ছিল। যদি কেউ প্রত্যাশা মেটাতে পারেন তাহলে তাদের জন্য এশিয়া কাপের দরজা খোলা হবে, কিন্তু দিন শেষে তারাও ব্যর্থতার শেকলে বন্দী। তাই বাধ্য হয়েই ফিরতে হবে মোহাম্মদ সাইফুদ্দিনের কাছে। এশিয়া কাপে একজন পেস বোলিং অলরাউন্ডার বোধহয় নিয়ে যেতেই হবে লিটনদের। প্রায় প্রতিটা দলই এমন একজনকে রাখে যে জোরে বল করার পাশাপাশি ব্যাটিংটাও ভালো করতে পারেন। তাতে একজন করে বোলার আর ব্যাটার বেশি পাওয়া যায়। এর সবচেয়ে বড় উদাহরণ বোধহয় আফগানিস্তানের আজমাতুল্লাহ উমারজাই। টাইগার বহরে সাইফ যদি থাকেন আর নিজের সেরাটা দিতে পারেন, তাহলে বাংলাদেশ দলও ব্যাটিং বোলিং 2 ডিপার্টমেন্টেই যোগ করতে পারবে ভ্যারিয়েশন। অবশেষে পাকিস্তানের সঙ্গে খেলার বিষয়ে নীতিগত অবস্থান তুলে ধরেছে ভারত সরকার। দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভারতের আন্তর্জাতিক ক্রীড়া আসর সংক্রান্ত নীতিতে পাকিস্তানের সঙ্গে খেলা নিয়ে অবস্থান পরিষ্কার করেছে ভারত। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে সম্পৃক্ত খেলাধুলার ইভেন্টের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি দেশটির সঙ্গে ভারতের সামগ্রিক নীতিরই প্রতিফলন। যেখানে একে অপরের দেশে দ্বিপক্ষীয় ক্রীড়া প্রতিযোগিতার বিষয় রয়েছে, সেখানে ভারতীয় দলগুলো পাকিস্তানের প্রতিযোগিতায় অংশ নেবে না। একইভাবে পাকিস্তানি দলগুলোকেও ভারতে খেলার অনুমতি দেওয়া হবে না। তবে বহুজাতিক ক্রীড়া আসরে পাকিস্তানের সঙ্গে অংশগ্রহণ অব্যাহত রাখার কথা জানানো হয়েছে ওই বিবৃতিতে। অর্থাৎ পাকিস্তানি দল বা খেলোয়াড়ের অংশ নেওয়া আন্তর্জাতিক আসরে ভারতীয় দল ও ব্যক্তিগত পর্যায়ে খেলোয়াড়রাও অংশ নেবেন। একইভাবে ভারতে আয়োজিত বহুজাতিক ক্রীড়া আসরে পাকিস্তানি খেলোয়াড় ও দলগুলো অংশ নিতে পারবে।